হ্যালো সবাইকে। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আচ্ছা, ভেবে দেখুন তো, ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া কি খুব সরল ছিল? একেবারেই না, বরং তা ছিল ভীষণ জটিল এবং দ্বিমুখী। একদিকে যেমন নতুন এই ব্যবস্থাকে সাদরে গ্রহণ করার একটা দারুণ প্রবণতা ছিল, ঠিক তেমনি অন্যদিকে ছিল চরম সশস্ত্র প্রতিরোধ। আজকের এই পর্বে আমরা সেই অদ্ভুত বৈপরীত্যের ইতিহাসটাই একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। দেখুন, এই যে কলকাতার বিখ্যাত রাইটার্স বিল্ডিং, এটা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের অন্যতম প্রধান কেন্দ্র। মজার ব্যাপার হল, এই ধরনের প্রশাসনিক কেন্দ্রগুলো তৎকালীন মানুষের মনে সম্পূর্ণ ভিন্ন দুটো প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। সমাজের একটা অংশ ভাবল, বাহ, এই শাসনকে তো নিজেদের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। আর বৃহত্তর অন্য অংশটি, তারা এই শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছিল। তো আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হল সমাজ সংস্কার ও সহযোগিতা, সংবাদপত্র ও জনমত, কৃষক ও স্থানীয় বিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ, এই বিদ্রোহের চরিত্র ও বিতর্ক, এবং সবশেষে কোম্পানি শাসনের অবসান। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, সমাজ সংস্কার আর সহযোগিতা দিয়ে। সে সময় এক নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল, যাদের আমরা ভদ্রলোক বলে জানি। মানে, এরা কিন্তু অন্ধভাবে ব্রিটিশদের সব কিছু মেনে নেননি, বরং তারা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষাকে নিজেদের সমাজকে এগিয়ে নেওয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটা হাতিয়ার হিসেবে দেখেছিলেন। তারা মনে করতেন ব্রিটিশদের সাথে সহযোগিতা করলেই হয়তো দেশীয় সমাজের উন্নতি সম্ভব, আর এর ফলেই নিজেদের মধ্যে হিন্দু ধর্ম ও সমাজের নানা কুপ্রথা নিয়ে শুরু হয় ব্যাপক তর্ক-বিতর্ক। আর এই সমাজ সংস্কারের কথা উঠলে যার নাম সবার আগে আসে, তিনি হলেন রাজা রামমোহন রায়। একদম সত্যি কথা বলতে, তিনি ছিলেন এক অন্যতম পথিকৃৎ। অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তিনি এক জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন, আর সেটাও আবার পুরোপুরি যুক্তিসম্মত বিচারের সাহায্যে। সতীদাহ প্রথার মতো অমানবিক প্রথার রদ করার ক্ষেত্রে রামমোহন রায়ের যুক্তি কতটা তীক্ষ্ণ ছিল শুনবেন। প্রথাটির সমর্থকদের উদ্দেশ্যে তিনি সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরূপে নিশ্চয় করেন? ভাবা যায়, এই অকাট্য যুক্তির ফলেই কিন্তু 1829 সালে লর্ড বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে বাধ্য হন। একটা জোরালো যুক্তি কিভাবে ইতিহাস বদলে দেয়, এটা তার একটা দারুণ উদাহরণ। এর পরেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, সংবাদপত্র এবং জনমত। আপনারা জানেন, সাধারণ মানুষের মনে প্রভাব ফেলার জন্য সে সময় ছাপাখানা বা সংবাদপত্র একেবারে গেম চেঞ্জার ছিল। 1780 সালের কথা ভাবুন। জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট। নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে হিকি তো প্রশাসনের রীতিমতো বিরাগভাজন হয়েছিলেন। পরবর্তীতে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত সমাচার দর্পণের মতো দেশীয় ভাষার পত্রিকাগুলো ব্রিটিশদের সমালোচনা আর জনমত গঠনে বিশাল ভূমিকা রেখেছিল। এবার আমরা যাব তৃতীয় পর্বে, কৃষক ও স্থানীয় বিদ্রোহ। শহরের ওই আশাবাদের উল্টোপিঠটা কেমন ছিল সেটা তো জানা দরকার, তাই না? গ্রাম বাংলার ছবিটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। সাধারণ কৃষক আর খেটে খাওয়া মানুষের ওপর চলছিল চরম অর্থনৈতিক শোষণ, আর তারা কিন্তু এটা বিনা প্রতিবাদে মেনে নেয়নি।
অতিরিক্ত রাজস্ব আর বেআইনি করের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দেয় আঞ্চলিক সব বিদ্রোহ। দক্ষিণ ভারতের মালাবারি কৃষকদের মোপালা বিদ্রোহ, বারাসাতে তিতুমিরের সে বিখ্যাত বাঁশের কেল্লার লড়াই, কিংবা পূর্ব বাংলার গরিব চাষিদের নিয়ে ফরাজি আন্দোলন, এগুলো সবই ছিল শোষণের বিরুদ্ধে এক একটা জোরালো চপেটাঘাত। আর এই পুঞ্জীভূত ক্ষোভের চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই আমাদের চতুর্থ পর্বে ১৮৫৭ সালের মহাবিদ্রোহে। ওই যে বিচ্ছিন্ন ক্ষোভগুলো জমছিল, সেগুলোই একসময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে একেবারে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। সিপাহীদের ভাতা না দেওয়া আর বঞ্চনার সাথে যোগ হয়েছিল গভীর ধর্মীয় আশঙ্কা। সাম্রাজ্য বিস্তারের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে নানা সাহেবের মতো অনেক দেশীয় রাজারাও তখন সিপাহীদের এই ক্ষোভের সাথে একাত্ম হয়ে যান এবং সরাসরি বিদ্রোহের নেতৃত্ব দেন। সবকিছুর শুরু কিন্তু একটা গুজব থেকে। ওই যে এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু আর শূকরের চর্বি মেশানো আছে, ব্যাস। এরপর মেরাটে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে, সোজা দিল্লির দিকে মার্চ করে। চোখের পলকে গোটা উত্তর আর মধ্য ভারতে আগুন জ্বলে উঠল। এটা আর তখন কেবল সামরিক ছাউনির ক্ষোভের মধ্যে আটকে ছিল না, রীতিমতো একটা যুদ্ধে পরিণত হয়েছিল। কিন্তু এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একে আমরা কিভাবে দেখব? এটাই আমাদের পঞ্চম পর্ব, বিদ্রোহের চরিত্র ও বিতর্ক। ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক আছে। ব্রিটিশরা এ ঘটনাকে নিছকই একটা সিপাহী বিদ্রোহ বা শৃঙ্খলা ভঙ্গ বলে ছোট করে দেখাতে চাইল। অন্যদিকে কার্ল মার্কস বা আমাদের জাতীয়তাবাদীরা একে বলেন জাতীয় বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। নিরপেক্ষভাবে দেখলে বোঝা যায় প্রথম দিকে বিদ্রোহীদের মধ্যে আধুনিক জাতীয়তাবাদের পরিষ্কার কোনো ধারণা ছিল না। অনেকেই পুরনো মুঘল শাসনটাই ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তবুও এই বিদ্রোহের বিশাল ব্যাপকতা আর প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। অবশেষে আমরা চলে এসেছি একেবারে শেষ পর্বে, কোম্পানি শাসনের অবসান। লখনৌয়ের ওই ধ্বংসপ্রাপ্ত ব্রিটিশ রেজিডেন্সি আজও সেই ভয়াবহতার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই লড়াইয়ে হিন্দু মুসলমান এক হয়ে অসাধারণ ঐক্য দেখিয়েছিল ঠিকই, কিন্তু ব্রিটিশদের উন্নত যোগাযোগ ব্যবস্থা আর আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে শেষমেশ তারা পেরে ওঠেনি। ১৮৫৯ সালের গোড়ার দিকেই ব্রিটিশরা পুনরায় তাদের শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তবে বিদ্রোহ দমন করা হলেও এটা ব্রিটিশ প্রশাসনের চোখ পুরোপুরি খুলে দিয়েছিল। ১৮৫৮ সালটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। ব্রিটিশ পার্লামেন্ট এক যুগান্তকারী আইন পাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের চিরস্থায়ী অবসান ঘটায়। সোজা কথায় ভারতের শাসনভার সরাসরি চলে যায় রানী ভিক্টোরিয়া এবং ব্রিটিশ রাজতন্ত্রের হাতে। শুরু হয় ঔপনিবেশিক শাসনের এক সম্পূর্ণ নতুন অধ্যায়। তো সবশেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে এক শতাব্দীর একটা অদ্ভুত মেলবন্ধন, কোথাও সহযোগিতার সমাজ সংস্কার, আবার কোথাও নির্মম দমনপীড়ন আর খণ্ডিত প্রতিরোধ, এসব মিলিয়ে কি ভবিষ্যৎ ভারতের ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রামের ভিত তৈরি হয়েছিল? এই পরস্পর বিরোধী ঘটনাগুলোই কি আসলে আগামী দিনের ভারতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল? কি মনে হয় আপনাদের? একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।